হারের চেয়েও মাঠে আম্পায়ারদের অদ্ভুতরে ব্যবহারে বেশি হতাশ বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। টার্গেট না জেনেই মাঠে নামতে হওয়ায় ক্ষুব্ধ তিনি। এছাড়া বৃষ্টির মধ্যেও ফিল্ড আম্পায়াররা খেলা চালিয়ে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন এই প্রোটিয়া। হারের জন্য অজুহাত না দেখিয়ে ক্রিকেটারদের ধারাবাহিকতার অভাবকেই দায়ী করেছেন তিনি। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের 18তম ওভারের শেষ বলটা আর করা হয়নি বাংলাদেশের বোলারদের। বৃষ্টি বাগড়ায় সে দফায় বন্ধ খেলা আর মাঠে নামতে দেয়নি কিউই ব্যাটারদের। স্বাভাবিকভাবেই ডাকওয়ার্থ লুইসের শরণাপন্ন হন ম্যাচ রেফারি জেফ ক্রো। 16 ওভারে 148 রানের টার্গেট তাড়া করার উদ্দেশ্যে ম্যাকলিন পার্কে শুরু হয় লিটন নাইমের লড়াই। কিন্তু 9 বল হতে না হতেই থেমে যায় খেলা। তবে এবার আর বৃষ্টি নয়, আম্পায়ারদের সিদ্ধান্তেই বন্ধ ম্যাচ। টিভি ক্যামেরায় দেখা যায় ম্যাচ রেফারির কক্ষে কথা বলছেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। কম্পিউটারের সামনে তখন দ্রুত হাতে কিছু একটা করছিলেন ক্রো। হঠাৎ করে সিদ্ধান্ত আসলো, বদলে গেছে বাংলাদেশের টার্গেট। 16 ওভারে এবার 170 রান করতে হবে টাইগারদের। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেছে কিনা জানা নেই কারো। তবে বিষয়টা একেবারেই ভালোভাবে নেননি রাসেল, চটেছেন ম্যাচ অফিসিয়ালদের উপর। I don't think I've been involved in a game before where batters go out and don't know what the target is. Don't know what the Duckworth Lewis target is with a lot of rain around. আমি কখনোই এমন কোনো ম্যাচ দেখিনি, কেউ জানতামই না আমাদের লক্ষ্য কত। আমরা ব্যাট করতে নামছি অথচ তখনও বৃষ্টি হচ্ছিল। ডিএল মেথডে কত করতে হবে তাও জানা ছিল না আমাদের। ম্যাচ শুরু হওয়ার পর হঠাৎ আমাদের টার্গেট পরিবর্তন করা হয়েছে। এটা একটা আন্তর্জাতিক ম্যাচ, এভাবে কৌতুক বানানোর কোনো মানে হয় না। ডিএল মেথডে সবকিছু ঠিকঠাক করার পরই খেলা শুরু করার প্রয়োজন ছিল। I don't quite think that was good enough this evening. এদিকে এই ঘটনায় বিরূপ মন্তব্য করেছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশামো। আম্পায়ারদের পাগল বলেও টুইট করেছেন তিনি। একই রকম ভাবে বিদ্রুপ করেছেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌরব কারলা। আন্তর্জাতিক ম্যাচে আইসিসির একজন এলিট আম্পায়ারের এমন ভুল অবাক করেছে সবাইকে। তবে এসব ঘটনার মধ্যেও বাদ পড়েনি সিরিজ হারের হতাশা। অজুহাত না খুঁজে সে জায়গায় শিষ্যদের ধারাবাহিকতাকেই দুষলেন কোচ। It's a tough place. The New Zealand are playing great cricket. নিউজিল্যান্ডে খেলা সবসময় কঠিন, তবে এ দলটার সামর্থ্য আছে। কিন্তু ম্যাচে আমরা কিছু ভুল করছি প্রতিদিনই, যেটা আমাদের ব্যাকফায়ার করেছে। ধারাবাহিকতা না থাকলে এসব কন্ডিশনে জেতা সম্ভব নয়। If you have a bad 5 overs. 1 এপ্রিল অকল্যান্ডে শেষ ম্যাচ দিয়ে পর্দা নামবে বাংলাদেশের বিভীষিকাময় নিউজিল্যান্ড সফরের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। নিউজিল্যান্ড বাংলাদেশ টি-20 সিরিজের খবর। ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-20তে 28 রানে হেরেছে মাহমুদুল্লাহর দল। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে 5 উইকেটে 173 রান করে স্বাগতিকরা। বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 16 ওভারে 171 রান। সোমবার ঝোড়ো 50-র পরেও 7 উইকেটে 142 রানে থামে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল নিউজিল্যান্ড। বাংলাদেশের ইনিংসের 9 বল হয়েছে তখন। হঠাৎ করেই 2 আম্পায়ার থামিয়ে দিলেন খেলা। বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো ম্যাচ রেফারি জেফ ক্রোর কক্ষে। জয়ের জন্য 16 ওভারে 148 রান লক্ষ্য জেনে মাঠে নামেন নাইম শেখ ও লিটন দাস। তবে জানা গেল সেটা ভুল ছিল। পরিবর্তিত টার্গেট দাঁড়ায় 171 রান। বড় টার্গেট তাড়া করতে নেমে আগের ম্যাচগুলোর মতো লিটন দাস এদিনও ব্যর্থ। দলের চাপ বাড়িয়ে ফিরে যান 6 রানে। তবে বাংলাদেশকে আশা দেখাতে থাকেন নাইম শেখ ও সৌম্য সরকার। লক্ষ্য কঠিন হলেও হাল ছেড়ে দেননি এই দুজন। সৌম্যকে দেখা যায় চিরচেনা আগ্রাসী রূপে। যতক্ষণ উইকেটে ছিলেন ম্যাচেও টিকেছিল বাংলাদেশ। 25 বলে ক্যারিয়ারের তৃতীয় 50 তুলে নেন সৌম্য। ইনিংসের 11তম ওভারে দলীয় 94 রানে সৌম্য ফিরে যান 51 করে। যতক্ষণ নাইম শেখ মাহমুদুল্লাহ উইকেটে ছিলেন জয়ের ক্ষীণ আশা ছিল। এই দুজন ফিরতেই জয়ের সলতেটুকু নিভে যায়। মেহেদী আফিফরা পারেননি ব্যতিক্রম কিছু করতে। 7 উইকেটে 142 রানে ইনিংস থামে বাংলাদেশের। নিউজিল্যান্ডের মাটিতে জয়হীন থাকার পরিসংখ্যান বেড়ে দাঁড়ালো 31-এ। এর আগে ম্যাকলিন পার্কে ব্যাটিংয়ে নেমে গাপটিল অ্যালেন আগ্রাসী সূচনা করেন। তবে তাদের জুটি স্থায়ী হয়নি বেশিক্ষণ। নিজের প্রথম ওভারে ফিন অ্যালেনের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। ঝড় তোলার আগেই মার্টিন গাপটিল ফিরে যান তাসকিনের দুর্দান্ত ক্যাচে। পুরো সিরিজে বাংলাদেশকে ব্যাট হাতে ভোগানো কনওয়ের ইনিংস বড় হতে দেননি শরীফুল। আন্তর্জাতিক ক্রিকেটে শরীফুলের প্রথম শিকার হয়ে তিনি ফিরে যান 15 রানে।
তবে আক্ষেপ হয়ে থাকবে ফিল্ডিং নিয়ে। রান আউটের বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি ফিল্ডাররা। তবে দুই টাইগার স্পিনার নাসুম ও মেহেদী চাপে রাখার চেষ্টা করে গেছেন। 111 রানে 5 উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপস ও ড্যারেন মিচেল দলের স্কোর বাংলাদেশে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান। ম্যাচ সেরা ফিলিপস অপরাজিত থাকেন 58 রানে। দ্বিতীয় দফায় বৃষ্টি নামার আগে কিউইদের 5 উইকেটে 173 রানে সংগ্রহটাই যথেষ্ট ছিল সিরিজ জয় নিশ্চিতের জন্য। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আবারও ম্যাচ হেরেছে বাংলাদেশ। খেলায় হারতেই পারে, কিন্তু তাই বলে এভাবে? সিরিজ শুরুতেই বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিস মহড়া সমালোচনায় উঠে আসে, কিন্তু নেপিয়ারের টি-20তে টাইগারদের জয় হাত ফসকে গেছে বাজে ফিল্ডিংয়ের কারণে। বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ের সুযোগে অপ্রয়োজনীয় রান পেয়ে নিউজিল্যান্ডের স্কোর সমৃদ্ধ হয়েছে, আর টার্গেটে ব্যাট করতে নেমে ওই অপ্রয়োজনীয় রানগুলোই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। কিভাবে, তাই তুলে ধরেছেন হুমায়ুন কবির রোজ। নিবেদন, প্রাণ প্রচেষ্টা, 22 গজ শরীর শূন্যই ভাসিয়ে বাজ পাখির মতো ঝাঁপিয়ে বল তালুবন্দি করতে চেয়েছিলেন নিউজিল্যান্ডের ফিল্ডার গ্লেন ফিলিপস। নাইম শেখের অসম্ভব ক্যাচ ধরতে না পারলেও প্রশংসায় ভেসেছেন এই কিউই ফিল্ডার। উল্টো চিত্রে বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ ফেলেছেন এমন এক ক্যাচ। বোলার বরাবরের মতো হতভাগা তাসকিন আহমেদ। ম্যাচের 3 ওভার 2 বল ফিন অ্যালেন আকাশে ভাসিয়ে দিলেন ক্যাচ। যেখানে প্রতিপক্ষের উইকেট হারানোর কথা, সেখানে উইকেটের পতন তো হলোই না, উল্টো 2 রান দিয়ে বসলো বাংলাদেশের ফিল্ডাররা। ম্যাচের 9 ওভার 2 বলের ঘটনা এটি। ম্যাচ উইনার গ্লেন ফিলিপস 12 রানে অপর প্রান্তে। তাসকিনের ফুল টস মিড অফে সরাসরি ফিল্ডার সৌম্য সরকারের হাতে, কিন্তু অন টার্গেট থ্রুতে ব্যর্থ সৌম্য। জীবন পাওয়া ফিলিপস 31 বলে 58 রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচ সেরা। ম্যাচের পার্থক্য এখানেও গড়েছে। একই ওভারে আরেকটি ঘটনা। ফিল্ডারের পর উইকেটের পেছনে লিটন দাসের বিশ্বাসী হাতটাও প্রতিশ্রুতি রাখেনি, এসেছে অপ্রয়োজনীয় রান। পরের ওভারে ঘটনা তো আরো দৃষ্টিকটু। ফিলিপস ব্যাটিংয়ে বল মিস করলেন। অপর প্রান্তে থাকা উইলিয়মকে রান আউটের দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু লিটনের থ্রো স্টাম্পের পিছনে না থেকে কি কাণ্ডটাই না করলেন নাসুম আহমেদ। 15 ওভার রানিং, আবারও ম্যাচ উইনার ফিলিপসকে রান আউটের সুযোগ, কিন্তু এবার মিড অফে থাকা অধিনায়ক মাহমুদুল্লাহ থ্রো টার্গেট থেকে কয়েক হাত বাইরে। উইকেট তো দূরে থাক, প্রতিপক্ষ পায় বাড়তি 1 রান। তাসকিনের একই ওভারে ব্যাকওয়ার্ড স্কোয়ারে 1 রান নিতেই যেখানে ঝুঁকিতে ছিলেন ডার্লি মিচেল ও ফিলিপস, সেখানে নাইম শেখের এমন বাজে ফিল্ডিংয়ে রান হয়েছে 3টি। তাসকিনের পরের বলে একই জায়গায় আবারও মিস ফিল্ডিং সাইফুদ্দিনের। 1 রানের জায়গায় হয় 2 রান। এমন অপ্রয়োজনীয় রানগুলি বাংলাদেশের ব্যাটিংয়ের সময় মাথা ব্যথার কারণ হয়ে উঠছে। এই ম্যাচে মিস ফিল্ডিং থেকে অন্তত 21 আর অতিরিক্ত থেকে 7, মোট 28 রান নিউজিল্যান্ড পেয়েছে অপ্রয়োজনীয়। কাকতালীয়ভাবে বাংলাদেশ ম্যাচটা হেরেছে ওই 28 রানে। এত সব অসুন্দরের মাঝে আছে তীব্র সুন্দর এক ঘটনাও। নিউজিল্যান্ড সফরে তাসকিনের এ পর্যন্ত 2 হালি ক্যাচ ফেলেছে বাংলাদেশের ফিল্ডাররা, কিন্তু এদিন দুর্দান্ত এক ক্যাচ লুফে নিয়েছেন তাসকিন আহমেদ। আর দৃষ্টিনন্দন এমন ক্যাচে প্রতিপক্ষের ব্যাটসম্যানও মুগ্ধ হয়ে হেসেছেন। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। বিদেশের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলকে ভালো করতে হলে তাদের কন্ডিশনে বেশি ম্যাচ খেলতে হবে। তাছাড়া নিউজিল্যান্ডের মাটিতে এমন ফলাফলই হওয়ার কথা, কারণ স্বাগতিকরা দুর্দান্ত। বাংলাদেশ নেপালের ফুটবল ম্যাচ দেখতে এসে এমন মন্তব্য করেছেন টাইগারদের সাবেক কোচ ডেভ ওয়াটমোর। বর্তমানে আছেন নেপাল ক্রিকেট দলের দায়িত্বে। জানালেন নেপালকে নিয়ে পরিকল্পনার কথাও। নেপাল থেকে তারিক হাসান শিমুলের রিপোর্ট। ডেভ ওয়াটমোর নামটা জড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেটে। টাইগারদের অনেক অর্জনের কারিগর ছিলেন এই অস্ট্রেলিয়ান। নেপালের দশরথ স্টেডিয়ামে চলছিল বাংলাদেশ নেপালের ফুটবল ম্যাচ। তখন গ্যালারিতে হাজির টাইগারদের সাবেক গুরু ডেভ ওয়াটমোর। দশরথ স্টেডিয়ামের প্রেস বক্সের পাশে বসেই উপভোগ করলেন ম্যাচ। খেলা দেখার ফাঁকে কথা বললেন বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের সাথে। কথার মাঝে উঠে এলো তামিম মুশফিকদের নিউজিল্যান্ড সফর প্রসঙ্গ। এখনো বাংলাদেশের ক্রিকেট ভালো করলে নাড়া দেয় হোয়াটমোরকে। নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করা কঠিন, আগেও এমনটা হয়েছে, তবে ওরা অভ্যস্ত হচ্ছে। তাছাড়া ওদের পূর্ণ শক্তির দলও ওখানে যায়নি। উপমহাদেশের বাইরে গেলে বাংলাদেশ ক্রিকেট দলের রূপ যেন একেবারেই ছন্নছাড়া। এই অবস্থা থেকে বের হওয়ার একটা টোটকা দিলেন টাইগারদের সাবেক গুরু ডেভ ওয়াটমোর। তার মতে
শুধু ঘরোয়া ক্রিকেটকে উন্নত করলেই চলবে না, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে তাদের মাটিতে বেশি বেশি ম্যাচ খেলার পরামর্শ তার। বাংলাদেশের ক্রিকেট সঠিক পথে যাচ্ছে কিনা এটা বলা মুশকিল। ওদের কাছ থেকে দেখি না অনেক দিন, আমি কেবল দূর থেকে দেখি আর ওদের ক্রিকেটের নিয়মিত খোঁজ রাখি। বিদেশের কন্ডিশনে ভালো করতে কঠোর পরিশ্রম করতে হবে, ঘরোয়ার পাশাপাশি বেশি বেশি ম্যাচ খেলতে হবে ওইসব কন্ডিশনে। নতুন চ্যালেঞ্জ নিয়ে এখন দায়িত্বে আছেন নেপাল ক্রিকেট টিমের কোচের সন্দীপ লামিচানে পারাস ভান্ডারীদের নিয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কাঠমান্ডু, নেপাল। এখনই টি-20-র জন্য আলাদা দল গঠনের কথা ভাবছে না ক্রিকেট বোর্ড। তবে এইচপি ইউনিটে ভালো করা ক্রিকেটারদের পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে বলে জাতীয় দলের পুলে জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সামনে বিশ্বকাপ থাকায় আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ টি-20 ফরম্যাটে হওয়াটাকে ইতিবাচকভাবে দেখছেন নান্নু। টি-20 ফরম্যাটে এখনো নিজেদের ধাতস্থ করতে পারেনি বাংলাদেশ, যার প্রমাণ আইসিসির ইভেন্টগুলোতে বাংলাদেশের ফলাফল। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ আবার দেখিয়ে দিয়েছে সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের দৈন্যতা। অক্টোবরে আছে টি-20 বিশ্বকাপ, আগামী বছর আরও একটি আসর বসার কথা রয়েছে। দুই আসর নিয়ে খুব একটা উচ্চাসা হয়তো কারোরই নেই। বৈশ্বিক আসর নিয়ে অনেক দলই করে আলাদা পরিকল্পনা, গড়ে নতুন দল। টি-20 ফরম্যাট নিয়ে বাংলাদেশের কি পরিকল্পনা, আলাদা দল গঠনের ভাবনাও কত দূর? 55% প্লেয়ার কিন্তু আমাদের 3 ফরম্যাট খেলে, তো সেই হিসাবে আমাদের কিন্তু এখনো একদম পুরো আলাদা দল করার ওই সময়টা এখনো আসেনি। তো আমরা এটা চেষ্টা করছি যে আস্তে আস্তে করে এটা, যেহেতু এখন খেলা বেশি, তারপরে এই জিনিসটা মাথায় আমরা এনেছি। তারপর দেখা যাক, কারণ আমাদের পারফরমেন্সটা তো সবার আগে। একটা দল যদি আপনি নতুন দল বা রেডি করেন, তাহলে কিন্তু একটা সময়ের ব্যাপার আছে। তো সেই হিসাবে যেহেতু সময় কম, বিশ্বকাপ ক্রিকেট আছে, সেই হিসাবে আমি মনে করি যে এটাকে সময়ের ব্যাপার। বাট আমাদের যে পুলটা আমরা রেডি করেছি, এটা থেকে 3 ফরম্যাটটা আমরা রেডি করি। আপাতত আলাদা দল গঠনের কোনো পরিকল্পনা না থাকলেও নজর রাখা হচ্ছে পাইপলাইনের দিকে। জাতীয় দলের জন্য করা পুলে দেখা যাবে এইচপি থেকে আসা নতুন কিছু মুখ। অনেকগুলি খেলা আছে, কারণ টেস্ট, ওয়ানডে, টি-20 সব মিলে, তো এখানের মধ্যে পুল আমাদের 45 জনের একটা পুল করা আছে। তো সেই হিসাবে আমাদের এইচপিরও অনেকগুলি খেলোয়াড়কে এখন ইনক্লুড করবো। কিছু খেলোয়াড় যথেষ্ট নজর কেড়েছে এই সিরিজটায়। তো পুল অবশ্যই লম্বা লাগবে, কারণ ব্যাক টু ব্যাক সবগুলি ম্যাচ এবং প্লেয়ারদের রিকভারির টাইমটা খুব কম। তো সেই হিসাবে ওই পুল বড় থেকে আমরা আশা করছি যে আমরা যাকে যখন দরকার পড়বে তাকে দেওয়া যাবে। এবছরের ঢাকা প্রিমিয়ার লিগ হবে টি-20 ফরম্যাটে। বিশ্বকাপের আগে এই ফরম্যাটে লিগ হওয়াটাকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রধান নির্বাচক। সিসিটিএম এর আন্ডারে আমাদের ক্লাবরা যে ফরম্যাটেই খেলে, এটা কিন্তু সবসময় চ্যালেঞ্জিং। তো সেই হিসাবে আমি মনে করি এই ফরম্যাটটা আমাদের, যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, তো এটা আমাদের, আমরা অনেক উপকৃত হব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ফিজিও, ফিটনেস ট্রেনার, হেড কোচ কিংবা সহকারী, জাতীয় দলের ক্ষেত্রে সবখানেই উপেক্ষিত দেশি কোচরা। সঙ্গে আছে বিসিবির বিদেশি কোচ প্রীতি। ফলে একের পর এক ব্যর্থতার পরেও ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করার কেউ থাকে না। টাইগারদের সাবেক কোচ সরার ইমরান বলছেন, এই সমস্যা উত্তরণে দেশি কোচদেরও রাখা উচিত জাতীয় দলের সঙ্গে। টেস্ট স্ট্যাটাস পাওয়া 12 দলের কোচিং প্যানেলের মধ্যে 11 দলেরই আছে দারুণ একটা মিল। ব্যতিক্রম শুধু বাংলাদেশ। কোথায়, সেই বিষয়টাই ধরিয়ে দিচ্ছি। উপমহাদেশের বাইরের দলগুলোর কথা না হয় বাদই থাকলো, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা হালের আফগানিস্তান, সবার কোচিং প্যানেলের দিকেই নজর দেওয়া যাক। ভিনদেশি থাকলেও আধিক্য স্বদেশিদের, কিন্তু বাংলাদেশের বেলায় বরাবরই উপেক্ষিত দেশি কোচেরা। ক্যারিবিয়ান ব্যর্থতার পর তাসমান সাগর পারেও নড়বড়ে টিম টাইগার্স। কিন্তু কেন? অনেক কারণের মধ্যে বড় একটা কারণ সামনে নিয়ে আসলেন বাংলাদেশের প্রথম টেস্ট কোচ সরওয়ার ইমরান। বললেন, ব্যর্থতার পরে এই দলটাকে মানসিকভাবে চাঙ্গা করার কেউ নেই। আমাদের বাঙালি কিন্তু কোনো কোচ ওখানে নাই, কোনো টিম ম্যানেজমেন্টের কোনো লোক নাই ওখানে। তো আমার মনে হয় এটা একটা বিরাট ব্যাপার। আগে হয়তো খালিদ মাহমুদ সুজন থাকতো, এখন সেও নেই। তো সেই হিসাবে আমি বলবো যে ওদের বুস্ট আপ করার লোক কম ওইখানে। বিদেশি কোচদের দোষ না দিয়ে যারা এইভাবে জিনিসটা তৈরি করছে তাদের বলা উচিত, তাদের কথা বলা উচিত। আমার মনে হয় আমাদের বাঙালি কোচ বা ট্রেনার হোক বা যে কোনো ইনভলভমেন্ট থাকা উচিত টিমের মধ্যে।
আক্ষেপের এখানেই শেষ নয়। কোটি টাকার বিনিময়ে 100 দিনের চুক্তিতে যেখানে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি ড্যানিয়েল ভেট্টোরি, সেখানে উপেক্ষিত টাইগার লিজেন্ড মোহাম্মদ রফিক। আবার এইচপি ইউনিটের হেড কোচ হতে চাওয়া রাসেল ডোমিঙ্গোর জাতীয় দলের অধ্যায় পার হচ্ছে যাচ্ছে তাই। রাসেল ডোমিঙ্গো নিয়ে আসলে বলার মতো সময় আসেনি। অবশ্যই আমাদের দরকার লোকাল কোচ, কোচিং স্টাফ, হেড কোচ বিদেশি হতে পারে, স্পেশালিস্ট বিদেশি হতে পারে, কিন্তু আমাদের লোকাল কোচ বা ট্রেনার এদের থাকা উচিত টিমের মধ্যে, ইভেন ফিজিও এদের থাকা উচিত, যাতে বাঙালি অনেক প্লেয়ার আছে যারা বিদেশি কোচদের সাথে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করে না, তাদের বুস্ট আপ করার জন্য আমাদের কিছু লোকাল লোক থাকা উচিত টিমের সাথে। লঙ্কা সফরের পরে জাতীয় দলের স্পিনিং বোলিং কোচ হিসেবে স্থায়ী কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা বিসিবির, যেখানে দেশিদের অগ্রাধিকার দিলে আদতে তাতে লাভটা হবে দেশের ক্রিকেটেরই। মাহবুব রিমন, সময় সংগতির কারণে এনসিএলে ম্যাচ ও ভেন্যু সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। তৃতীয় রাউন্ড থেকে খেলা হবে শুধুমাত্র কক্সবাজার আর বিকেএসপিতে। এমনকি সরকারের নির্দেশনা আসলে বন্ধ করা হবে লিগ, নিশ্চিত করেছেন সিসিডিএম এর সদস্য সচিব। এদিকে বাংলাদেশে করোনার প্রকোপ বাড়লেও তার প্রভাব আসন্ন লঙ্কা সফরে পড়বে না, এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল বাংলাদেশ। শনাক্ত আর মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে হু হু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 18 দফার নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, আর এরই মধ্যে চলছে জাতীয় ক্রিকেট লিগ। এনসিএল এর দ্বিতীয় রাউন্ডের আগে কোভিড আক্রান্ত ক্রিকেটারের সংখ্যা 9 জন। খেলা হচ্ছিল হোম অ্যান্ড অ্যাওয়েতে, তবে পরিস্থিতির বিবেচনায় এবার সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। তৃতীয় রাউন্ড থেকেই কমিয়ে আনা হচ্ছে ভেন্যুর সংখ্যা, আর বায়বা বলো মানা হবে আরো কঠিনভাবে। আমরা কোভিড-19 একটা প্রোটোকল অনুযায়ী টুর্নামেন্টটা চালাচ্ছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে আমরা যে আগামী রাউন্ড থেকে আমাদের প্ল্যান রয়েছে যে আমরা নাম্বার অফ ভেন্যুজ আমরা কমিয়ে নিয়ে আসবো। 2টা ভেন্যুর মধ্যে আমরা আয়োজন করব। করোনা বেড়ে যাওয়ার জন্য বিসিবি 2টা মাঠে 4টা টিম খেলবে, আর কক্সবাজার 2টা ভেন্যুতে 4টা টিম খেলবে। কঠোরভাবে আছে প্লেয়ার এবং যারা স্টার, খেলা এবং হোটেল ছাড়া কোথাও বের হচ্ছে না তারা। সরকারি যে নির্দেশনা যখন যেটা আসবে সেগুলি আমরা গাইডলাইন অনুযায়ী আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করব। তবে স্বস্তির খবর আছে টাইগারদের আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়ে, কারণ দ্বীপ রাষ্ট্রটিতে এখনো করোনা পরিস্থিতি আছে নিয়ন্ত্রণে। তাই তো আপাতত বহাল থাকছে পূর্বের সূচি। পরিস্থিতিটা তো আমাদের দেশে কিছুটা বেড়ে যাচ্ছে, কিন্তু শ্রীলঙ্কাতে অনেক কন্ট্রোলড এনভায়রনমেন্টেই তারা খেলাধুলা পরিচালনা করছে, এবং কোভিড-19 যে সিচুয়েশন সেটা তাদের পরিস্থিতিটা তাদের খেলা আয়োজনের অনুকূলে এখন পর্যন্ত রয়েছে। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এই মুহূর্তে বাংলাদেশে প্রোটিয়া ইমার্জিং নারী ক্রিকেট দল, 12ই এপ্রিল আসবে পাকিস্তান অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। এই দুই সিরিজ নিয়ে আপাতত কোনো শঙ্কা না থাকলেও পরিস্থিতি যে যথেষ্ট শঙ্কা জাগা নিয়া তা তো আর বলার অপেক্ষাই রাখে না। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ক্রিকেট লিগ এনসিএল এর খবর। সাভারের বিকেএসপিতে বাজি উইকেটে ব্যাটসম্যানরা হলো বলির পাঠা। এই সুযোগে বোলারদের তাণ্ডবের একদিনে 5 সেশনের আগেই শেষ দ্বিতীয় স্তরের বরিশাল রাজশাহীর মধ্যকার ম্যাচ। নিজেদের প্রথম ইনিংসে 151 রান করেও বরিশালের বিপক্ষে রাজশাহীর জয়, ইনিংস আর 9 রানে। দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে চট্টগ্রামের চেয়ে 270 রানে পিছিয়ে ঢাকা মেট্রো। এদিকে প্রথম স্তরের ম্যাচে নাসির আরিফুলের ব্যাটে খুলনার বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রংপুর। আর ড্রয়ের দিকে এগোচ্ছে সিলেট ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচ। সাভারে বরিশাল রাজশাহীর ম্যাচের ফলাফল দেখে হয়তো প্রথম শ্রেণীর কম দৈর্ঘ্যের ম্যাচের পরিসংখ্যান খুঁজতে চাইবেন অনেকেই। যেন ফয়সালাবাদ কিংবা লর্ডসের স্মৃতি ফিরে আসলো বিকেএসপির 3 নম্বর মাঠে। ম্যাচের স্কোর কার্ডও দিচ্ছিল সেই আভাসই। প্রথম ইনিংসে মোটে 151 রান করেছে পদ্মাপাড়ের রাজশাহী, আর বরিশাল 2 বার ব্যাট করেও হেরেছে ইনিংস ব্যবধানে। ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন যাচ্ছে তাই, সঙ্গে আছে রহস্যময় উইকেটের অদ্ভুত আচরণ। এই এনসিএল এর পারফরমেন্স দিয়েই নাকি ঘোষণা করা হবে লঙ্কা সফরের জন্য টেস্ট স্কোয়াড, যে উদ্দেশ্যে করোনাকালের ঝুঁকি মাথায় নিয়েও জাতীয় লিগ আয়োজন। তবে তার কতটুকু সফলতা পাবে এমন উইকেটে, সে প্রশ্নটা তোলাই রইল। অবশ্য টায়ার 2 এর অন্য ম্যাচ ইঙ্গিত দিচ্ছে হাই ভোল্টেজের। ঢাকা মেট্রোর বিপক্ষে চট্টলার পিনাক থামেন 159-এ। শাহাদাতের 53 আর রানা নাইমের ছোট কিন্তু কার্যকর ইনিংসে ভর করে 8 উইকেটে 402 রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। জবাবে জাবিদ শামসুরের ব্যাটে শক্ত প্রতিরোধের ইঙ্গিত ঢাকা মেট্রোর।
টায়ার 1-এর ম্যাচে করোনায় জর্জরিত রংপুরের হয়ে আবারও হাল ধরেছেন নাসির আরিফুল। আগের ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়ে নাসির এই ম্যাচে থামেন ৬৬-তে। আর অধিনায়ক আরিফুল নার্ভাস 90 যে কাটা পড়েন ৯৭ করে। ১৪৫ রানে পিছিয়ে থাকা খুলনা দ্বিতীয় ইনিংসে ৪ রান তুলতে খুইয়েছে রবির উইকেট। এদিকে তৃতীয় দিনে সিলেটের বিপক্ষে ১৭ রানের জন্য ঢাকার শুভাগত হোমের চাই মাত্র ১১ রান। প্রথম ইনিংসে সিলেটের ৩৭০ রানের জবাবে ৬ উইকেটে ২৩৯ রান নিয়ে দিন শেষ করেছে ঢাকা। মাহবুব রিমন, সময় সংবাদ। আর এর একদিন পর ব্যাখ্যা দিতে গণমাধ্যমের মুখোমুখি হলেন বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি রে। নতুনরা কিভাবে ফাইনালের টেম্পারমেন্ট নিতে পারে সেটাই দেখতে চেয়েছেন কোচ। ট্রফি হাতছাড়া হওয়ায় হতাশ এই ইংলিশ। তবে কয়েকজন ফুটবলারের খেলায় সন্তোষ প্রকাশ করেছেন জেমি। নেপাল থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। ফাইনাল হারের পর ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে যোগ না দিয়েই দশরথ রঙ্গশালা ছেড়েছিলেন বাংলাদেশ কোচ। পরীক্ষা নিরীক্ষার সফরে যদি ফুটবলার যাচাই মূল উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে কেন ম্যাচ হারের ব্যাখ্যা না দিয়েই হোটেলে ফিরেছিলেন ইংলিশ কোচ? সেই প্রশ্ন ছিল সবার মনে। ম্যাচের এমন পারফরমেন্স নিয়ে যখন সমালোচনা মুখর, তখন গণমাধ্যমের মুখোমুখি জেমি দিয়েছেন ম্যাচ হারের ব্যাখ্যা। অবশ্যই আমি হতাশ। ফুটবলারদের সামর্থ্য অনুযায়ী ফাইনালের একাদশ সাজিয়েছিলাম। দেখুন, যতদিন লিগের ম্যাচে ফুটবলাররা পজিশন অনুযায়ী খেলতে পারবেন না, ততদিন সমস্যা থেকেই যাবে। আমি বাফুফে সভাপতিকে আমার পরিকল্পনা জানিয়েছিলাম। ফাইনালের পরিকল্পনা সবাই জানত। 3 ম্যাচেই নিজের যাচাই বাছাইয়ের পরিকল্পনাতেই অটুট থেকেছেন। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতে কতটা সন্তুষ্ট জেমি? কিছু নতুন ফুটবলারদের পরখ করা গেছে, অনেকেই ভালো করেছে। আর সোহেলের প্রমাণের কিছু নেই। ছেলেরা ফাইনালের প্রেশারটা কিভাবে নেয় সেটা দেখতে চেয়েছি। এখানে চাপ নিতে না পারলে ভবিষ্যতে কিভাবে ভালো করবে ওরা, তাই নতুনদের বেশি সুযোগ দিয়েছি। ফাইনালে চাপ নিতে ব্যর্থ হয়েছে নতুনরা, তবে আশাবাদী জেমি জানিয়েছেন ট্রফি হাতছাড়ার বেদনা তাকেও ছুঁয়েছে। কোচ হিসেবে আমারও প্রত্যাশা ছিল ট্রফি জয়ের, সেটা নতুনদের নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। অবশ্যই খারাপ লেগেছে, তবে আর কখনো যে হবে না এমন কিন্তু না। জুনে বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতির জন্য ফুটবলারদের যাচাই করলেও একটা কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, কারণ কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া 3 ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত এবং ওমান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কাঠমান্ডু, নেপাল। খেলার সময় আরও থাকছে। কাতার বিশ্বকাপের শ্রমিকদের অধিকার রক্ষায় আসর বয়কটের হুমকি বিভিন্ন দেশের ফুটবলারদের। প্রতিবাদকে স্বাগত জানালো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গেমস শুরুর অপেক্ষায় দেশের ক্রীড়াঙ্গন, কিন্তু অংশগ্রহণকারী অ্যাথলিটদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক না করায় চরম স্বাস্থ্য ঝুঁকি থেকে যাচ্ছে বলছেন স্বাস্থ্য বিশ্লেষকরা। এমনকি সংক্রমণের ঊর্ধ্বমুখী এই সময়ে এমন আয়োজনের যৌক্তিকতা নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। তবে অলিম্পিক অ্যাসোসিয়েশন বলছে যাবতীয় নির্দেশনা মেনেই সম্পন্ন করা হবে এবারের আসর। সাজিদ আরাফাতের রিপোর্ট। গেল বছর এপ্রিলে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস আয়োজনের নির্ধারিত সূচি থাকলেও তা করোনার প্রকোপে স্থগিত হয়ে যায়। তবে নতুন সূচিতে আবারও যখন এই আয়োজনের ডামাডোল বাজছে, ঠিক তখনই করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল বাংলাদেশ। তাই স্বভাবতই প্রশ্ন থেকে যায়, কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এবারের আয়োজন। শেষ মুহূর্তের প্রস্তুতি, আনুষ্ঠানিক পর্দা ওঠার অপেক্ষায় বহুল কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। তবে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস, ঊর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় আয়োজন সফল করাটাই যেন মুখ্য। করোনা মোকাবিলায় সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক 18 দফা নির্দেশনা জারি হয়, কিন্তু গেমসের সূচি পূর্ব নির্ধারিত, আর তাই বাড়তি সতর্কতা এবং নিয়মের বেড়াজালে থাকার বিকল্প নেই। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বলেছে যে সর্বোচ্চ সতর্কতা তারা নিবে। আমরা অন্যান্য খেলায় দেখেছি যে আসলে এই ধরনের কোনো স্বাস্থ্যবিধি মানা হয় না। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে আমরা আবেদন করতে পারি যে এটাই, যে যাতে সর্বোচ্চ স্বাস্থ্য ব্যবস্থা মেনে যাতে গেমসটাকে সামনের দিকে নিয়ে যাওয়া হয়। এই যে কোভিড-19 সংক্রমণের হার বৃদ্ধি, এটিকে কমিয়ে আনা সম্ভব নয় হয়তো, বা জটিলতা যেগুলো তৈরি হচ্ছে এগুলাকে আমরা হয়তো বা কমিয়ে আনতে পারবো না যদি না মানুষ সচেতন হয়, যদি না মানুষ মাস্ক পরিধান না করে। গেল 24 ঘন্টায় দেশে 5000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা বাড়তি ভাবনার কারণ আয়োজকদের জন্যও। তবুও সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মানার প্রত্যয় তাদের। সরকার থেকে এবং আমাদের এই মেডিকেল কমিশন থেকেও যে সমস্ত জেলায় জেলায় এই প্রতিযোগিতাগুলো হচ্ছে, অথবা যে সমস্ত জেলা থেকে প্রতিযোগীগণ দেশে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, সেই সব জেলার সিভিল সার্জনদেরকেও একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে।
আমরা সর্বক্ষণই চেষ্টা করব মাস্ক ইউজ করা, সকলের কাছে পর্যাপ্ত পরিমাণ হ্যান্ড স্যানিটাইজেশন থাকবে। ঘরোয়া ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর বাংলাদেশ গেমস। মুজিব বর্ষের এই আয়োজনকে পূর্ণতা দিতেই সব ধরনের শঙ্কাকে পেছনে ফেলে সফলভাবে এগিয়ে যেতে চায় আয়োজকরা। সাজিদ আরাফাত, সময় সংবাদ।